বাঙালিকে অনেক সময় ব্যবসা বিমুখ বলে সমালোচনা করা হয়, তবে এই ধারণা সম্পূর্ণ ঔপনিবেশিক যুগের পরিণাম। কারণ প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যে খ্যাতি ছিল সুবিদিত। মঙ্গল কাব্যগুলিতে পাওয়া যায় বাংলার বাণিজ্য জাহাজ বঙ্গোপসাগর পেরিয়ে আরব সাগর ধরে বিদেশে যেত। সোনারগাঁও, সপ্তগ্রাম, চট্টগ্রাম ও হুগলি ছিল সেই সময়ের ব্যস্ত বন্দর নগরী। আজ আমরা এই পর্বে গল্প করব তিনজন বাঙালি উদ্যোগপতির, যাঁদের পণ্যদ্রব্য বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই সত্যিকারের গল্প শুনতে সাথে থাকুন, পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের দ্য ক্লক টাওয়ার পডকাস্ট চ্যানেলকে। খুব শীঘ্রই আমাদের আরও একটি নতুন গল্পের চ্যানেল কাহিনীস্কোপও আসছে, লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। সুলতানি যুগে বাংলার সঙ্গে জলপথে মালাবার, কাম্বে, পেগু, টেনাসেরিম, সুমাত্রা, সিংহল, মালাক্কা, আরব ও পারস্যের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। মুঘল আমলে বাংলার সুতি, রেশম ও পশমের কাপড়, কাঁচা রেশম, চিনি, নুন, পাট ও আফিম বিদেশে রপ্তানি হতো। মসলিন ছিল বাংলার সবচেয়ে দামি রপ্তানি পণ্য, যা এশিয়া ও ইউরোপে বিপুল চাহিদা সম্পন্ন ছিল। কিন্তু ব্রিটিশ শাসনের সময় থেকে বাঙালির ব্যবসায় অনীহা বাড়তে থাকে। এর অন্যতম কারণ ছিল 18 শতকের শেষ দিকে শুরু হওয়া অবশিল্পায়ন। ব্রিটিশরা বাংলার প্রাচীন অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেয়, ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সমৃদ্ধ বাণিজ্য জগতে নেমে আসে অবসান। এরপর চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে ধনী বাঙালিরা জমিজমার উপর বিনিয়োগ করাকেই ব্যবসার চেয়ে বেশি নিরাপদ বলে মনে করতে শুরু করেন। কলকাতার লাহা, শীল ও মল্লিক পরিবার একসময় বন্ধকি কারবারে বিশেষ পরিচিতি অর্জন করেছিল। রানাঘাটের পাল চৌধুরী পরিবার এবং উত্তরপাড়ার মুখার্জি পরিবারও ছিলেন খ্যাতনামা ব্যবসায়ী। পরবর্তীকালে এদের অনেকেই জমিদার হয়ে ওঠেন। জোড়াসাঁকোর দর্পনারায়ণ ও দ্বারকানাথ ঠাকুরের পরিবার, নসিপুর ও শোভাবাজারের দেব পরিবার, কান্দির সিংহ পরিবার এবং কাশিমবাজারের নন্দী পরিবার, এরা সকলেই জমিদারির ব্যবসায় মন দিলেন। তবে ব্যবসার মূল নিয়ন্ত্রণ ছিল তখন ইংরেজ শাসকদের হাতেই। বাংলার মানুষ ধীরে ধীরে জমি জমা আর চাকরির মধ্যে নিজেদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য খুঁজে নিতে শুরু করে। তবে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় আবারও বাংলায় নতুনভাবে বাণিজ্যিক উদ্যোগের গতি দেখা যায়। স্বদেশি মূলধনে গড়ে উঠতে থাকে নানা ধরনের শিল্পদ্রব্য, যেমন ওষুধ, জাহাজ, গেঞ্জি, সাবান, দেশলাই, সিগারেট, মোজা প্রভৃতি। কুষ্টিয়া, হাওড়া, জলপাইগুড়ি, চট্টগ্রাম সহ আরও বহু স্থানে কাপড়ের কল গড়ে ওঠে। তাঁত শিল্পেও নতুন প্রাণ সঞ্চার হয়, বিশেষ করে হাওড়া, ধনেখালি এবং হরিপালে। সেই সময় বঙ্গলক্ষ্মী মিল ও মোহিনী মিল বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কেমিক্যালস। ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন সাবান তৈরির কারখানা। পাশাপাশি বাংলায় বেশ কিছু স্বদেশি ব্যাংক ও বীমা সংস্থাও গড়ে ওঠে। তবে এই স্বদেশি শিল্পায়নের জোয়ার দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের পর বাংলা তথা ভারতের অর্থনীতি গভীর সংকটে পড়ে। দ্রব্যের মূল্য হঠাৎ করেই চড়চড় করে বেড়ে যায়। ইংরেজ সরকার দেশীয় পণ্যের উপর কঠোর শুল্ক আরোপ করে, যার ফলে ইউরোপ থেকে আমদানি হওয়া পণ্যের আধিক্য দেখা দেয়। কৃষকদের খাজনা বৃদ্ধি পায়, বহু শ্রমিক ও মজুর কাজ হারান। যারা যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, যুদ্ধ শেষে তারাও হয়ে পড়েন বেকার। এই প্রতিকূল অবস্থায় বহু শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। এর মধ্যেই 1929 সালে বিশ্বজুড়ে শুরু হয় মহামন্দা, যার প্রভাব বাংলার ব্যবসা বাণিজ্য ও শিল্প উদ্যোগকে আরও গভীর সংকটে ঠেলে দেয়। তবুও এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও কয়েকজন বাঙালি উদ্যোগপতি সাহস দেখিয়ে নতুন ব্যবসা গড়ে তোলেন। তাঁদের অদম্য অধ্যাবসায় ও কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেই সেই ব্যবসাগুলি শুধু লাভের মুখই দেখল না, আজও সাফল্যের সঙ্গে সেসব সংস্থা ব্যবসা করে চলেছে। আজও নবীন বাঙালি উদ্যোগপতিদের অনুপ্রেরণা হতে পারে এই সমস্ত সংস্থার গড়ে ওঠার গল্প।
আমরা আজ এই রকম 3টি স্বদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা বলবো। ভারতীয় আয়ুর্বেদের ইতিহাস প্রায় 4000 বছরের, তবে আজকের যুগে দাঁড়িয়ে আমরা তা ভুলতে বসেছি বটে। ভারতের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা ছিল এই আয়ুর্বেদ, তবে সে আয়ুর্বেদ বহুদিন ধরে আমাদের গৃহকোণেই আবদ্ধ ছিল। তাকে নিয়ে যে বড় ব্যবসার একটা পরিসর তৈরি সম্ভব, তা সেই সময় ভেবেছিলেন যোগেশচন্দ্র ঘোষ। তিনি ছিলেন রসায়নের অধ্যাপক এবং ভাগলপুর কলেজ ও জগন্নাথ কলেজের শিক্ষক। পরে জগন্নাথ কলেজের অধ্যক্ষর দায়িত্বও পালন করেন তিনি। তিনি ছিলেন লন্ডনের কেমিক্যাল সোসাইটির ফেলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোসাইটির সদস্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সান্নিধ্যে আসেন। প্রফুল্লচন্দ্রের উৎসাহ ও প্রেরণায় 1914 সালে ঢাকার দীননাথ সেন রোডে প্রতিষ্ঠা করেন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়, যা ছিল পূর্ববঙ্গে আয়ুর্বেদিক ওষুধ তৈরির প্রথম কারখানা। একসময় এই কারখানায় প্রায় 450 প্রকার ওষুধ প্রস্তুত হতো। বাংলা এবং বাংলার বাইরেও সাধনা ঔষধালয়ের বহু শাখা গড়ে ওঠে। এমনকি চীন এবং উত্তর আমেরিকাতেও এই প্রতিষ্ঠানের এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল। রোগ ব্যাধি চিকিৎসা, আয়ুর্বেদ, স্বাস্থ্যচর্চা এবং বিজ্ঞান বিষয়ে যোগেশচন্দ্র ঘোষ একাধিক গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে আয়ুর্বেদ ইতিহাস, আরোগ্যের পথ, গৃহচিকিৎসা, ভিদা বাউন্ড আরভি, টেক্সট বুক অফ অর্গানিক কেমিস্ট্রি এবং সিম্পল জিওগ্রাফি। 1971 সালের 4 এপ্রিল ঢাকায় সাধনা ঔষধালয়ের সদর দপ্তরে নিজের অফিসেই পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান যোগেশচন্দ্র ঘোষ। আজও সাধনা ঔষধালয় ভারত ও বাংলাদেশে নিরন্তর আয়ুর্বেদিক ওষুধের যোগান দিয়ে চলেছে। এবার আসি পরের গল্পে। একটা সময় বাঙালির কেটে গেলে, ঠোঁট বা পা ফাটলে, ঠান্ডায় চামড়া খসখসে হলে সবকিছুর একটাই ছিল অব্যর্থ ক্রিম। কি বলুন তো? আরে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম। মনে পড়ল? 1929 সালে বাজারে আত্মপ্রকাশ করল বাঙালির নিজস্ব অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এবং ল্যানোলিনের সংমিশ্রণে তৈরি এই সাদা মলমের জনক ছিলেন গৌরমোহন দত্ত। তিনি গৌরমোহন দত্ত ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা। মূল উপাদানগুলির নাম থেকেই বোরোলিন শব্দটির উৎপত্তি। সবুজ রঙের টিউবে হাতি মার্কা এই ক্রিম দেশজ পণ্যের প্রতি আস্থা জাগিয়ে তোলে এবং বিদেশি পণ্য বর্জনের আন্দোলনে এক নতুন জোয়ার আনে। গৌরমোহন দত্ত বিশ্বাস করতেন, রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন স্বনির্ভর দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্রিটিশ সরকার এই ক্রিমের বিক্রি বন্ধ করতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে এই স্বদেশি অ্যান্টিসেপটিক ক্রিমের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এমনকি এও শোনা যায় যে জওহরলাল নেহেরুও এই মলম ব্যবহার করতেন। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা অর্জনের দিনে ওই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে দেশ জুড়ে 1 লক্ষ বোরোলিন টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী সমগ্র ভারতবর্ষে আজ বোরোলিন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। জিডি ফার্মাসিউটিক্যালস শুধুমাত্র বোরোলিন নয়, আরও বেশ কয়েকটি পণ্য যেমন সুথল, এলিন, গ্লোসফট ও পেনোরাবো তৈরি করছে। সংস্থার উৎপাদন কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই প্রতিষ্ঠানের তৈরি প্রতিটি পণ্যের মোড়কেই ব্যবহৃত হয় পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব দ্রব্য। বিজ্ঞাপনের জগতেও এই বোরোলিন কিন্তু বিশেষ ছাপ রেখেছে। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, কিংবা ঋতুপর্ণ ঘোষের নির্মিত সেই কালজয়ী লাইন বঙ্গজীবনের অঙ্গ, এই সবই বাঙালির মননে আজও সমান প্রাসঙ্গিক ও স্মরণীয়। আজ প্রায় 100 বছরের প্রাক্কালে দাঁড়িয়েও কিন্তু বোরোলিনের মূল ফর্মুলায় বদল আসেনি। আর সেই জন্যই বোধহয় এখনো এরকম বাঙালি বাড়ি হাতে গোনা যেখানে বোরোলিন ব্যবহার হয় না। আজকের শেষ গল্প। হুগলি জেলার রাজবলহাটে কাপড়ের ব্যবসা করতেন জওহরলাল ভড়। কলকাতায় কাপড় বিক্রি করতে আসতেন তিনি, সঙ্গে থাকতেন ছেলে দুলাল চন্দ্র। ভড় পরিবারের কাপড়ের ব্যবসা যথেষ্ট সুনাম ও প্রতিপত্তি অর্জন করেছিল। এরই মধ্যে দুলাল চন্দ্র সাদা মিছরির ব্যবসা শুরু করেন। অচিরেই সেই মিছরির চাহিদা তুঙ্গে ওঠে। তাঁদের গ্রামের বাড়িতে ছিল প্রচুর তাল গাছ। সেই গাছের তালের রস থেকে গুড় তৈরি হতো।
সেখান থেকেই ওই তালের রস থেকে মিছরির কথা চিন্তা করলেন তিনি। পরবর্তী সময়ে তিনি শুরু করেন লালচে এই তাল মিছরির ব্যবসা। সে বাজারে কিছু প্রতিদ্বন্দ্বী থাকলেও দুলাল চন্দ্রের নিষ্ঠা ও একাগ্রতায় তিনি অল্প সময়েই বাজারে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলেন। 1944 সালে ব্রিটিশ সরকারের স্বীকৃতি পান, রেজিস্ট্রেশন নম্বর 3965। আজও কিন্তু দুলাল চন্দ্র ভড়ের তালমিছরির বোতলে লেখা থাকে এই নম্বরটি। সর্দি কাশির ঘরোয়া প্রতিষেধক হিসেবে দুলাল চন্দ্রের তালমিছরি বাঙালির প্রথম পছন্দ হয়ে ওঠে। ব্যবসার প্রসার বাড়তেই পূর্ব মেদিনীপুরের তমলুক এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকা থেকে কাঁচামাল হিসেবে তাল আনা হতো। সময়ের সাথে সাথে বোতলের আকৃতি চৌকো থেকে গোল হয়, কাঁচের পরিবর্তে আসে সাদা প্লাস্টিকের পাত্র। তার গায়ে আজও থাকে দুলাল চন্দ্র ভড়ের নাম ও স্বাক্ষর। এ বাঙালির এক অনন্য ব্র্যান্ড। বিজ্ঞাপনের দক্ষতায় দুলাল চন্দ্র ভড় এবং তাঁর তালমিছরি হয়ে ওঠে সর্বজনবিদিত। এমনকি 1976 সালের জনপ্রিয় হিন্দি সিনেমা দো আনজানেতেও বাঙালি পরিবার বোঝাতে শোকেসে রাখা হয়েছিল দুলালের তালমিছরির বোতল। 2000 সালে প্রয়াত হন দুলাল চন্দ্র ভড়, তবুও তাঁর তৈরি তালমিছরি আজও দুই বাংলায় নিজস্ব সগৌরবে টিকে রয়েছে। আসলে সচ্ছল বাঙালিদের মধ্যে ব্যবসার প্রতি আকর্ষণ বরাবরই তুলনামূলক কম। যেখানে দেশের অনেক প্রদেশে বাবা মায়েরা চান তাদের সন্তানেরা যেন ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করে, সেখানে বাঙালি মধ্যবিত্ত ঘরের চিত্রটা ঠিক উল্টো। তাঁরা চান একটি মোটামুটি গোছের চাকরি যথেষ্ট। কারো ব্যবসা করার ইচ্ছে জাগলেই বাঙালি পরিবারে মামা জেঠু কাকা সবাই আসেন ভুল ভাঙাতে। কথা একটাই, ব্যবসাটা ঠিক আমাদের জন্য নয়। আত্মীয় স্বজনরা চাকরি খোঁজার দিকে মন দিতে বলেন। তাঁদের বিশ্বাস ব্যবসা মানেই অনিশ্চয়তা, চাপ এবং মানসিক অস্থিরতা। তুলনায় চাকরি অনেক বেশি নিশ্চিন্ত ও নিরাপদ। যাই হোক, তবে এই মানসিকতার মধ্যে দাঁড়িয়েও নবীন উদ্যোগপতিদের প্রেরণার উৎস হয়ে উঠতে পারেন যোগেশচন্দ্র ঘোষ, গৌরমোহন দত্ত এবং দুলাল চন্দ্র ভড়ের মতো পথিকৃতরা। তাই বলি, ছোটখাটো করে নিজের মতো করে কিছু শুরু করেই দেখুন না, হোক না চাকরির সঙ্গে সাইড কোনো বিজনেস। কে বলতে পারে আমরা মানে দ্য ক্লক টাওয়ার পডকাস্ট হয়তো 10 বছর পরে আপনাকে নিয়েও কোনো পর্ব বানাচ্ছে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, মানে ধরুন ভূত, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। লিংক থাকলো ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে। তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল, লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক। কে তিনি সেটা রহস্যই থাকুক। জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন না আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।